আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকা ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ডিপার্টমেন্টে জানানো হবে, প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। সিনথিয়া একটু হাঁপ ছাড়ল। একটা তো উপায় বের হয়েছে, এতেও সে একটু স্বস্তি পাচ্ছে। যে করেই হোক তাকে ঘটনাটা জানাতেই হবে। সিমলাপুর নয়াঘাটের পাড়ে দাঁড়িয়েছে ইফরাত, সাথে তার সহকারী কয়েকজন। ঘাটের সিঁড়িতে মিলছে অনেকটি লাশ, কিন্তু এবারের চিহ্ন বিভিন্ন। বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এক তরুণী, যার হৃৎপিণ্ড বুক থেকে চিরে বের করা হয়েছে। রক্তভিজা শরীর, ডান গালে কালো কালিতে একটি সুরক্ষিত চিহ্ন, তার মধ্যে কালো কালিতে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা আছে কিন্তু কিছু একটা। ইফরাত তার আইসিইউতে এর উদ্দেশ্য বলে, জাবির দেখো তো কি লেখা আছে। জাবির লাশটির গায়ে পর্যবেক্ষণ করে, না কিছু বোঝা যাচ্ছে না। হাতে থাকা ম্যাগনিফিক গ্লাস ধরে জাবির, তারপর বলে প্রেমিক। স্যার, মনে হচ্ছে প্রেম ঘটিত বিষয়। জাবিরের কথা শুনতে শুনতে স্টিয়ারিং ঘুরে ইফরাত। লাশটি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। ইফরাত বলে, বলো তারপর। আর আমি বুঝতে চাচ্ছি স্যার, যেহেতু মেয়েটির হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে, আবার এমন একটি ওয়ার্ড লিখে দিয়েছে, মনে তো হচ্ছে প্রেম ভালোবাসার কেসই হবে। তাই এখনকার জেনারেশনের প্রেম যেমন আর কি, একসাথে অসংখ্য অ্যাফেয়ার কন্টিনিউ করা, ওরকম কিছু টের পেয়ে হয়তো মার্ডারটা করা হয়েছে। কিন্তু জাবির, আমি তো অন্য কিছু দেখছি। রাত ৯টার উত্তরমুখী বেলকনিতে দুইজন কপোত-কপ্তি মুখোমুখি হয়ে আরাম করে বসে আছে। সদস্য ফুটা ফুলের ন্যায় তাদের নতুন জীবন, শোভা আর সুরভি ভরপুর তাদের সময়। আর এটাই স্বাভাবিক, দুজনের গল্পের মশল। তাদের গল্পের বিষয়ে জানা নেই, তবে কথার ফাঁকে ফাঁকে অল্প বয়সী তরুণী কমল হাতের উল্টো পাশে অদর্শীতল শুয়ে দিচ্ছে বারবার, কখনো বা এলোকেশলি চুল হাত দিয়ে ভুলিয়ে দিচ্ছে। তাদের খুনসুটি জানালা দিয়ে দেখছে ইভা, নিজের জীবনের সাথে মিলিয়ে। পায় না পাওয়ার হিসেব কষে যখন ফলাফল মিলছে না, তখন দু চোখ বেয়ে অঝোর ধারা জল পড়ছে। ৫ বছর বয়সী টুম্পা চুপচাপ বসে আছে বিছানায়। শিশু টুম্পা হয়তো মায়ের কান্নার কারণ জানে না, তবে কান্না যে ব্যথা পেলে আসে তা সে জানে না। আর মায়ের কান্না তো তার স্তব্ধ করার কারণ। ইভা জানালার পানে চেয়ে চোখের জল ফেলছে। ইফরাত দাঁড়িয়ে আছে ঠিক পিছনে। সামনের বেলকনিতে ছোট্ট ভালোবাসার যে ঘর উঠেছে, তাদের খুনসুটি দেখে ইভার পুনরস্মৃতি জেগে ওঠে। কষ্ট পায় ছোট্ট টুম্পা, বুঝতে না পারলেও ইফরাত তো বুঝে। এদিকে ভুলকে শক্ত হাতে দমন করে ইফরাতের প্যাশান। তাই পিছন থেকে শক্ত গলায় বলে, ইভা, এক কথায় কতবার বলবো তোকে, রুম চেঞ্জ করতে বলেছিলাম না। পিছ থেকে ইফরাদের বজ্রকণ্ঠ শুনে ভিতর থেকে কেঁপে ওঠে ইভা। পিছনে ঘোরার সাহস পায় না, দুই হাতে তড়িঘড়ি করে চোখের জল মুছে ইফরাত টুম্পাকে বিছানা থেকে কুলে তুলে নেয়, ছোট্ট হামি দিয়ে নামিয়ে দিয়ে কুল থেকে। তারপর বলে, বাবা দেখো তো নানু ভাই কি করে। টুম্পাকে বাইরে পাঠিয়ে দিয়ে ইভা আরো ভয়ে জমে যায়। ইফরাত এবার আরো শক্ত গলায় বলে, এদিকে ঘুর, তোকে রুম চেঞ্জ করতে বলেছি না। ইভা জানে কথা অমান্য করা ইফরাদের পছন্দ না, তাই সে কথা মত ঘুরিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে রাখে, কথার উত্তর মাথায় নাড়ায়। তারপর ভয়ে ভয়ে অস্পষ্ট সুরায় বলে, টুম্পা অন্য রুমে গিয়ে শিফট হতে চায় না ভাইয়া, অন্য রুমে গেলে রাতে ঘুম হয় না, এই জন্যই আর কি। ইফরাত চোখ রাঙিয়ে বলে, আবার যেন এই জানালাতে না দাঁড়াতে দেখে ইভা আবারও মাথা নাড়ে। ইফরাত বেরিয়ে যেতে নিয়েই থামে, তারপর বনের দিকে ঘুরে নরম গলায় বলে, ভুল জিনিস স্মৃতিচারণ করে কষ্ট পাওয়া আরেকটা বড় ভুল, তাই যত তাড়াতাড়ি মুভ অন করবে ততই ভালো। তোমার কান্নার ইফেক্ট ছোট বাচ্চার ওপর পড়ে, সো ফর গিউট ইউর ফার্স্ট। সিনথিয়ার অপেক্ষার ফলাফল শূন্য। ইফরাত আসেনি। তার ভিতরে জমে থাকা ভয়ভীতির রাতের কথা বলা হয় না। আজকের রাত্রি নির্ঘুমে কাটবে নিশ্চয়। ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে নেয় আরো। রাতের কথা ভাবতেই বুক চিরে হা হা করে চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। হাঁটুর বাস করে মুখ লুকিয়ে রাখে। এমন অবস্থায় একজন মহিলা পুলিশ এগিয়ে আসেন। নিজের ফোনটা সিনথিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, ইফরাত স্যার কথা বলবেন। বাক্যটি যেন স্তব্ধই পরশ হয়ে বকুল ফুলের মতো তার ওপর ঝরে পড়ল। এই অসহায় মুহূর্তে এই একজন মানুষ তাকে আলোর সন্ধান দেয়, সাহস দেয়। সে ছুটে এসে ভাগিনীর মতো থাবা দিয়ে ফোনটা নেয়, তারপর তীব্র কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়ে অপর পাশের মানুষটি শীতল গলায় বলল, আর ইউ ওকে। প্রচণ্ড বিষণ্ণতার প্রতি মুহূর্ত ডুবতে থাকে সিনথিয়ার জীবনে। এই বাক্যটুকু বলার জন্য অবশেষে কেউ ছিল। ভাবতে সিনথিয়া শূন্যে তাকিয়ে থাকে। প্রতিনিয়ত চোরাবালিতে ডুব দিয়ে যাচ্ছে সে। তার পাশে আজ কেউ নেই। সে বেঁচে আছে কিনা এইটুকু দিয়েও হয়তো তার কারো কিছু যায় আসে না।
সে ঠিক আছে কিনা ভালো আছে, এখন এসবের দাম এখন শূন্য কোঠোই। এমন একটা জায়গায় দাঁড়িয়ে এত বড় মাপের মানুষ একজন মানুষের মুখে তার ঠিক থাকা প্রশ্ন শুনে চোখের জল নীরবে গড়িয়ে পড়ে। ভাগ্যের বেড়াজালে এক অকল্পনীয় মরণ ফাঁদে আটকে পড়া, প্রতিনিয়ত নতুন নতুন যন্ত্রণার স্বাদ পাওয়া, জাজরা হওয়া বুকের ব্যথাগুলো আগুনের ফুলকি আকারে ঝিলকি দিয়ে উঠে। বুক ভারী হয়ে আসে, অসহায় যন্ত্রণা গলা ভারী হয়ে আসে, তীব্র হয়ে আসে সুর। সে খনি সুরে বলে, মিলিয়ে সেকেন্ডের মধ্যে অফাস থেকে ইফরাদের শীতল কণ্ঠ ভেসে আসে, কাঁদছো কেন? কথাটি যেন হৃদয়ের অন্তঃস্থনে গেঁথে গিয়েছে সিনথিয়ার। সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়, ঘন হয়ে আসা শ্বাস বেরিয়ে আসে ধুকফুকনি হয়ে। এই যে তার আত্মার বান্ধবী, চোখের পানি দেখেও তো বলল না কাঁদছিস কেন। চোখের জলের ওপর মুখের কথায় আগুন ধরিয়ে দিয়েছে কতজন, আরো কত শত কাছের মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে তার থেকে। যে পৃথিবীতে একই বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে থাকা হয়, এমন কিছু স্বামীও আছেন যারা স্ত্রীর পাশে শুয়ে থেকেও কান্নার শব্দ পায় না, পেলেও কনফিউজে বলে কাঁদছো নাকি। সে একই পৃথিবীতে ফোনের অপাশের মানুষটা তার কেউ হয় না। তাকে না দেখে এত দূরত্ব থেকে একদম শতভাগ নিশ্চিত হয়ে গিয়ে করে বলল, কাঁদছো কেন? তিনি কোনো কনফিউজ রাখেনি, তিনি বলেননি কাঁদছো নাকি। সে সরাসরি কান্নার কারণ জানতে চেয়েছে। কিভাবে বুঝলেন তিনি? সে তো কেঁদেছে নীরবে, নিঃশব্দে। তাহলে ফোনের ওপাশের মানুষটি কি করে বুঝলো? সিনথিয়া চুপ করে থাকে, চোখের জল টুপ টুপ করে পড়ে। ওপাশ থেকে থাকা ইফরাত শীতল গলায় বলে, ভালো খারাপের সংগ্রমিশ্রী জীবন। খারাপ সময়ে মোকাবেলা যত শক্ত হাতে করবে ততই কষ্ট কম পাবে, ভেঙে পড়া যাবে না। জানোই তো, রাত যত গভীর হয় ভূত তত নিকটে আসে। সো ডোন্ট কেয়ার। সিনথিয়ার দুঃখের সাগরে এক চিমটি ভালো মুহূর্তের ছোঁয়া পেয়ে যেন আরো দুর্বল হয়ে পড়ে। চোখের জল বাধা ভেঙে গড়িয়ে পড়ে। নিজেকে সংযত রেখে নিজের হাতের আঙ্গুল কামড়ে ধরে। খানিকটা সময় পর ইফরাত বলে, কিছু বলবে বলেছিলে। সিনথিয়া কান্না মুছে নেয়, স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, আমার মনে হলো কাল রাতে এখানে কেউ এসেছিল। মনের কথার কোনো ভিত্তি নেই, কিন্তু আমার তো মনে হলো মানে কেউ এসেছিল শিওর। নাইট টেরা হতে পারে, কিন্তু আমার তো সত্যি মনে হলো। তুমি সেফ জেনো আছো তুমি সিনথিয়া। রাখছি। অপাশের মানুষটা রাখছি বলা অপেক্ষা করে নির্লজ্জের মতো সিনথিয়া আবারও বলল, কিন্তু আজও যদি আসে? আমার খুব ভয় করছে, দম বন্ধ হয়ে আসছে। খানিকটা দম নিয়ে আবারও বলল, এর আগে রাফির মতো আমাকেও কিডন্যাপের চেষ্টা করা হয়েছে, দুটো মুখোশধারী মানুষ আমাকে ধরার জন্য। হোয়াইট আমাকে ইনফর্ম করেছো। বুঝলেন তো, অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমি তো সেই দিন আপনাকে 3টা কল দিলাম, না হলো রিসিভ আর না হলো কল ব্যাক। আমি তখন নিজেকে বাঁচাতে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি। একটা মেসেজও করলাম। বাবা থানায় হেল্প চেয়ে অপমান হয়ে গেলেন। সেই দিন কোনো রকম বেঁচে ফিরলাম, তবে মরে গেলেই ভালো হতো। পরের দিন মান সম্মান অন্তত যেত না। আমি বিজি ছিলাম, কিন্তু অন্য সময়েও তো বলা যেত। এই যে আজ বললাম। ওকে, ডিটেল বলো। মাঝরাতে রিমি ফিসফিসিয়ে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে। আজকে নিউজ দেখছো? কি যে অদ্ভুত। কি একটি মেয়েকে মার্ডার করে ফেলে রাখা হয়েছিল, তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। দেখেছি তো, আমি খুব ভয় পেয়েছি। এমন অদ্ভুত ঘটনা কখনো দেখিনি। হৃৎপিণ্ড কেন বের করে নিল বলো তো? আমি কি ডাক্তার নাকি পুলিশ বলো তো? আমি এত রহস্য বুঝি না। আচ্ছা বাদ দাও। আচ্ছা শুভ, এভাবে আর কতদিন থাকবো? আমার তো একা একা ভাল লাগে না এই লুকিয়ে চুরিয়ে দেখা করা। একটা মাস সময় দাও, এর মধ্যে সব ব্যবস্থা করব। প্লিজ আর সময় নিও না। সত্য কখনো গোপন থাকে না। বিকাল পেরিয়ে যাচ্ছে, আর একটু পরে সন্ধ্যা, তারপর রাত। সিনথিয়া ভীষণ মনে চুপটি করে গুটিসুটি মেরে বসে আছে। এক বদ্ধ কুঠুরিতে তার দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বন্দিখাঁচা থেকে কবে পাখির মতো উড়াল দিতে পারবো, কবে মুক্তির আকাশ দেখতে পারবো। তার জীবনে কি এমন দিন কখনো আসবে, নাকি অধরে অতল গহীনে ডুবে যাবে? তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।